এর কথা বলার জন্য। আমি ব্যাঙ্গালোরে যেই কলোনিতে থাকি সেই কলোনির যিনি সুপারভাইজার মিস্টার রবার্ট, খুব ভক্তিমান লোক। প্রতি রবিবার রবিবার উনি চার্চে যান, আর আমিও রবিবার বা মাঝে যেখানে যা সৎসঙ্গ হয় ধুতি টুতি পরে আমিও যাই। বেরোই যখন, তখন রবার্ট এসে বলে, স্যার সৎসঙ্গ যা রে হ্যাঁ, আমি সৎসঙ্গ যা রা হুঁ। তো আজকে জিসাস ক্রাইস্টের কিছু কথা দিয়ে আমি আজকের এই সৎসঙ্গ শুরু করব, যেহেতু রবার্টের কথা মনে পড়লো। জিসাস ক্রাইস্ট বলছেন, ইউ লাভ মি, ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডস। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি যা বলেছি সেই কথাগুলো তুমি নিজের আচরণের মধ্যে নিয়ে চল। আবার এক জায়গায় বলছেন, আই এম দ্য ব্রেড অফ লাইফ, হি হু কামস টু মি শ্যাল নেভার হাঙ্গার, and he who takes me shall never thirst. ঠিক আছে, who believes me shall never thirst. একটা মাউন্ট পাহাড়ের উপরে তিনি ছিলেন। দেখুন পুরুষোত্তম যখন আসেন, যেখানেই তিনি থাকেন না কেন দলে দলে লোকেরা তার কাছে যায়। শ্রী শ্রী ঠাকুর ছিলেন 1969-এ, তিনি যখন পার্থিব শরীরকে ত্যাগ করলেন, তখন শ্রী শ্রী বরদার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক গেছে তার কাছে, তার অমীয় বাণী শোনার জন্য, তাকে দর্শন করার জন্য। তারপর পূজ্যপাদ দাদার সময়ও আমরা এটা দেখেছি। তারপরে এখন বর্তমান আচার্যদেব, তার কাছেও লোকেরা ছুটে যান। সেই মাউন্ট পর্বতের ওপরে জিসাস ক্রাইস্ট বসে আছেন, আর সেই পাহাড়ের ওপরে প্রায় 5000-এরও বেশি লোক, মানুষজন, অনেক মায়েরা, ছোট ছোট বাচ্চারা, তারা গেছে। আর জিসাস ক্রাইস্টের কাছে তখন তারা তো খুব ক্ষুধার্ত, মাত্র 5টা রুটি ছিল আর 2টো মাছ ছিল। জিসাস ক্রাইস্টের কাছে 5টা রুটি ছিল আর 2টো মাছ ছিল। তাই দিয়েই লোকের সবার তিনি অত 5000 লোকের তিনি তৃষ্ণা নিবারিত করেছিলেন। আর উনি বলেছিলেন, আই এম দ্য ব্রেড অফ লাইফ, তোমাদের জীবনের খাদ্য আমি, মানে তোমার জীবনকে বাঁচিয়ে আমি রাখি। তুমি যদি আমাকে ধরো, আমার কথা মনে রাখো, তাহলে তোমার যে হাঙ্গার, যে জীবনের ক্ষুধা, সেটাও মিটবে, আর জীবনের যেটা তৃষ্ণা সেটাও মিটে যাবে। উনি বলছেন, আই এম এ গুড শেফার্ড, দ্য গুড শেফার্ড গিভস হিজ লাইফ ফর দ্য শিপস। আমি খুব ভালো একজন মেস পরিচালক, যে মেস পরিচালক সে মেসের জন্য মানে সেই শিপের জন্য সে নিজের জীবন পর্যন্ত দিতে পারে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা তিনি বলছেন, যেটা ঠাকুরও বারবার বলেছেন। তিনি বলছেন, এভরিওয়ান দেন হু হিয়ার্স দিস ওয়ার্ডস অফ মাইন, যারাই আমার এই কথাগুলো শুনেছে, and does them, আর যারা সেটাকে পালন করেছে, will be like a wise man, তারা বুদ্ধিমান লোক, built his house on the rock, যারা নিজের জীবনকে পাথরের উপরে দান করিয়েছে, নিজের জীবনের ঘরকে তারা পাথরের উপরে দান করিয়েছে। and everyone who hears these words of mine, আর যারা আমার কথা শুনেছে, and does not do them, কিন্তু আমার কথাকে সে পালন করে চলেনি, তার মানে আমাকে নিজের জীবনে যে গ্রহণ করেনি, will be like a foolish man, তারা মূর্খ মানুষের মতো, who have built his house on the sand, যারা নিজের জীবনের ঘরকে বালির উপরে বানিয়েছে, and great was the fall of it, আর যে বাড়ি যদি বালির উপরে বানানো হয়, একটা ঝড়ে সেই ঘর পড়ে যেতে পারে, বন্যায় সেই ঘর পড়ে যেতে পারে। তাই আমরা পরম পুরুষকে ধরেছি, প্রিয়তমকে ধরেছি। এই আসাম বিরাট একটা ভক্তিমানদের জায়গা, খুব ভক্তিমান লোকেরা এই আসামে থাকে। অনেক বছর আগে শ্রদ্ধেয় কাজুদা আমাকে বারবার বলতেন, দেওঘরে দেখা হলেই, করিমগঞ্জের কাজুদা, মানুষদা শিলচরে চলুন না, আসামে অনেক টি গার্ডেন আছে, সেখানে ইউপি বিহারের লোক অনেক আছে, হিন্দিতে আপনি যাজন করবেন, খুব ভালো হবে, আমরা সৎসঙ্গ করবো আপনাকে নিয়ে ওখানে। তখন আমি বললাম, দেখুন এটা তো আমি নিজের থেকে যেতে পারি না, মালিকের আশীর্বাদ নিয়ে যেতে হবে। একদিন তখন পূজ্যপাদ দাদা ছিলেন, বর্তমান আচার্যদেরকে যখন প্রণাম করছি, তখন শ্রদ্ধেয় কালীদা বলছে, আগে দাদা মানুষদাকে আমরা একটু ওই দিকে নিয়ে যাব, আসামের দিকে নিয়ে যাব, শিলচর এইসব জায়গায়। তখন বর্তমান আচার্যদেব মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বললেন, মানসদা আপনি
ফর্সা ফর্সা লোক, আপনি ফর্সা ফর্সা লোক, এখন আসাম যাওয়ার দরকার নেই। বাবা যে কাজ আপনাকে বিলাসপুরে দিয়েছে সেই কাজটা আপনি বিলাসপুরে করুন, বুঝেছেন? এই কথাটা তিনি বললেন, আমি এই কথাটা শুনলাম। তারপর আর আমার আসাম যাওয়া হয়নি, আমার আসাম যাওয়া হয়নি। তখন আসামে বিরাট গন্ডগোলও চলছিল, জানি না মালিকের পিছনে কি ইয়ে ছিল, ইঙ্গিত ছিল, আমরা তো সাধারণ মানুষ, সেটা বুঝে উঠতে পারি না। আরেকবার যখন আমি চাকরি করছিলাম বিলাসপুরে, তখন আমার মনে হয় মোস্ট প্রবাবলি তখন আমি সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার ছিলাম, একজন লোক আমাকে, আমার পিছনে লেগেছে, আমাকে একদম জব্দ করে দেবে সে আমাকে জব্দ করবে। বিরাট বড় অফিসার, সিসি বর্দাকে তারা মানেন না, দীক্ষা নিয়েছেন কিন্তু সিসি বর্দাকে তারা মানেন না, নাম আমি বলবো না। তো উনি সবসময় চাইতেন যেন আমি তাকেই ফলো করে চলি, যেখানে যেখানে সৎসঙ্গ হবে সেখানে সেখানে সিসি বর্দাকে রাখা হবে না, পূজ্যপাল সিসি বর্দার প্রতিচ্ছবি বা সিসি বড়মার প্রতিচ্ছবি রাখা হবে না। কিন্তু আমি তো সেটাকে মানতাম না। উনি আমার উপরে এত রাগ হয়ে গেলেন, রেগে গেলেন, কোন মেম্বার অফ পার্লামেন্টের একটা বিরাট চিঠি দিয়ে একটা বিরাট বিরাট অজস্র কমপ্লেন আমার নামে লিখে সমস্ত কিছু পাঠিয়ে দিলেন আমার অফিসে। আমার উপরে বিরাট ভাবে ইনকোয়ারি চললো, কিন্তু ওই ইনকোয়ারি কোথায় মিলিয়ে গেল তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে উনি জব্দ করার জন্য আমাকে থ্রেটেনিং দিলেন যে তোমাকে আমি আসামে পাঠিয়ে দেবো, আসামে ট্রান্সফার করে দেবো, আসামেও হোল ইন্ডিয়ার অফিস আছে তো, আসামে পাঠিয়ে দেবো। তখন আমি বর্তমান আচার্যদেবকে গিয়ে বললাম, তিনি আমাকে জব্দ করার জন্য এইসব কথাগুলো বলছেন, আমাকে নাকি আসামে পাঠিয়ে দেবেন। তখন বর্তমান আচার্যদেব হেসে হেসে বললেন, মানস দা, আসাম খুব ভক্তিমান গুরু ভাইদের জায়গা, সেখানে দাদা মায়েদের খুব ভক্তি আছে, সেখানে খুব আন্তরিকতা আছে, আসামে ট্রান্সফার করুক না, আসামে গেলে আপনার খুব ভালো লাগবে। একবার বললেন আপনি ফর্সা ফর্সা লোক, এখন আসাম গিয়ে দরকার নেই, আর একজন যখন জব্দ করার জন্য আমাকে ট্রান্সফার করাবে যে কোনো রূপে আসাম, তখন বর্তমান আচার্যদেব আবার বলছেন যে আসাম খুব আন্তরিকতা আছে গুরু ভাইদের মধ্যে, খুব ভক্তিমান লোকেদের জায়গা, সেখানে আপনার খুব ভালো লাগবে। এই কিছুদিন আগে আমরা দেখলাম এইমস যেটা দেওঘরে আছে, সেখানে মেডিকেল কলেজে যে ছাত্ররা অ্যাডমিশন নিয়েছে থ্রু নিট, তারা সবাই মিলে তাদের প্রফেসর তারা গেছিল পূজ্যপাদ বর্তমান আচার্যদেবের কাছে। আর এটা এটা কত ভালো ট্র্যাডিশন মনে করুন। তারা যখন সেশন শুরু করে, তো নতুন বাচ্চারা যারা অ্যাডমিশন নেয় এমবিবিএস পড়ার জন্য, তারা কিন্তু সবাই দেওঘরেই তো সেটা আছে কলেজটা, পূজ্যপাদ আচার্যদেবের কাছে আসে, সৎসঙ্গে আসে তারা। পূজ্যপাদ দাদা বর্তমান আচার্যদেব খুব ভালো করে তাদেরকে বোঝালেন, কথা বললেন, তারা এত আনন্দিত হলো। জীবনে যখন তারা এই প্রফেশনাল ক্যারিয়ারের জন্য জাস্ট অ্যাডমিশন নিয়েছে, সেই সময় যেটা একটা স্পিরিচুয়াল থ্রাস্ট, একটা স্পিরিচুয়াল থ্রাস্ট আচার্যদেবের সান্নিধ্যে তারা যে পেল, তাদের জীবনের যে ভবিষ্যৎ জীবনে এই প্রেরণা তাদেরকে কত দূর এগিয়ে নিয়ে যাবে, তারা কত সুন্দর ডাক্তার হয়ে উঠবেন, এটা আমরা বাস্তবভাবেই কল্পনা করতে পারি। একদিন জ্ঞানেন্দু বিকাশ গোস্বামী দা বিড়বিড় 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 করতে করতে বেড়াচ্ছেন, যাচ্ছেন, হঠাৎ ঠাকুর সামনে এসে বললেন, জ্ঞানদা কি বিড়বিড় করছেন, কি বিড়বিড় করছেন? তখন বললেন, ঠাকুর ওদেরকে আমি এত ভালো করে বোঝালাম, আমি এত ভালো করে বোঝালাম, তবু ওরা দীক্ষা নেওয়ার জন্য রেডি নয়, ওরা দীক্ষা নেওয়ার জন্য রেডি হচ্ছে না। ঠাকুর বললেন, সে কি, আপনি তো উকিল মানুষ, আপনি তো ল করেছেন, আপনার কথায় তারা কনভিন্সড হলো না? তখন উনি বললেন, শ্রদ্ধেয় জ্ঞানেন্দু বিকাশ গোস্বামীদা বললেন, ঠাকুর আমি খুব লজিক্যালি কথা বলেছি, আমি খুব লজিক্যালি কথা বলেছি। তখন ঠাকুর বললেন, ওই লজিকের সঙ্গে ম্যাজিকও মিলাতে হয়, শুধু লজিকে কাজ হয় না দাদা, ম্যাজিক করতে হয়, ম্যাজিকও মেলাতে হয়। বলে, ম্যাজিক? এটা তো কখনো শুনিনি যে ঠাকুরের যাজন করতে গিয়ে ম্যাজিক করতে হবে। ঠাকুর বললেন, ম্যাজিক অফ লাভ, ম্যাজিক অফ লাভ।
প্রেমের জাদু, মানে প্রেমের একটা স্পর্শ দিতে হবে। যদি দাদা তার জীবনে আপনি না ঢোকেন, তাকে যদি ভালোবাসেন না ভালোবাসেন, তাকে যদি আপনি আপন করে না নেন, তাহলে আপনার কোনো লজিক সে কি শুনবে? আপনার কোনো লজিক সে কি শুনবে? প্রেমের কথা ঠাকুর বলেছেন, প্রেম দিয়ে সমস্ত কিছু করা যায়। হ্যাঁ, কালী ষষ্ঠী মাকে বলেছিলেন, যিনি একটা গরু কিনেছিলেন সেই 6 সের দুধ দেবে বলে, সেই গরু 7-8 দিনও 6 সের থেকে খুব কম দুধ দিয়েছে। ঠাকুর খোঁজ করেছেন, তারপরে একদিন কালী ষষ্ঠী মা এসেছেন, বলছেন যে এই রোহিণী বাজার হাট থেকে আমি ঠাকুর একটা গরু কিনেছিলাম 300 টাকা দিয়ে, বলেছিল 3 সের এবেলা 3 সের ওবেলা, আপনার কাছে আসা হয়নি, সে তো দুধই দিচ্ছিল না। তারপরে একদিন খুব ভালো করে তার গায়ে হাত পায়ে মাথায় হাত বুলিয়েছি, আজ দুধ দিয়েছে ঠাকুর, আজ দুধ দিয়েছে ঠাকুর। একটু নিজের চৌকি থেকে একটু এগিয়ে এসে বলেন দিয়েছে, দেখো হ্যাঁ একটা গরু, হ্যাঁ তাকেও ভালোবাসলে নিজের ভেতরের মাল সে দিয়ে দেয়, নিজের ভেতরের মাল সে দিয়ে দেয়। তাই ভালোবাসতে হবে, ভালোবাসলে তার ভেতরের মাল পাওয়া যাবে। তপবন বিদ্যালয়ে শ্রদ্ধেয় পঞ্চানন সরকার তাকে ঠাকুর সমস্ত দায়িত্ব দিয়েছেন, আর বলেছেন যারাই অ্যাডমিশন নেবে 3 বছরের মধ্যে তাদের প্রবেশিকা পরীক্ষা তাদের কোয়ালিফাই করতে হবে। তার স্টুডেন্টদের মধ্যে কেউ 18 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 60 বছর, এমনও মায়েরা আছেন যারা কখনো স্কুলই যাননি, এবিসিডি অ আ ক খ জানেন না। পঞ্চানন্দা খুব বিপদে পড়েছেন, বলেছেন কি কাকে আপনি পাঠিয়েছেন, আমি তো টেস্ট নিয়ে অ্যাডমিশন করাতাম, এইসব রন্দা মাল, এদেরকে আমি ঠিক করে কি করে পড়াবো, এটা তো কিছু বুঝতে পারছেন না। তখন বলেন আপনি কিরকম ধোপা যে পরিষ্কার পরিষ্কার কাপড় আপনি চাইছেন, আপনি তো এত ভালো একজন প্রফেসর ছিলেন, আপনি তাদের পড়াবো কি ঠাকুর, তাদের তো কোনো মেরিট নেই, তাদের তো কোনো মেরিট নেই ঠাকুর। ঠাকুর বললেন পঞ্চানন্দা মেরিটকে ক্রিয়েট করা লাগে, মেরিটকে ক্রিয়েট করতে হয়। তখন পঞ্চানন্দা বলছেন এ কি বলছেন ঠাকুর, মেরিটকে কখনো ক্রিয়েট করতে হয় নাকি, ক্রিয়েট করা যায়, এটা তো সম্ভব নয়, আমি তো এত বছর প্রফেসরই করেছি, মেরিট যার আছে তার আছে, মেরিটকে ক্রিয়েট কি করে করা যাবে? তখন ঠাকুর বললেন যে সময় আসুক তারপরে বলবো আমি। তারপর একদিন পঞ্চানন্দা এসেছেন, ঠাকুরকে প্রণাম করছেন শ্রদ্ধেয় পঞ্চানন্দা, পাশে কুকুরের 3-4টে বাচ্চা, তার মা। তখন শ্রদ্ধেয় পঞ্চানন্দাকে ঠাকুর বললেন একটা বাচ্চাকে নিয়ে যান পঞ্চানন্দা, একটা বাচ্চাকে নিয়ে যান, ওকে বড় করে তুলুন। পঞ্চানন্দা নিয়ে গেছেন, 1-2 মাস প্রায় কেটে গেছে। পঞ্চানন্দা যখনই তপবনে যান ঠাকুরকে প্রণাম করে যান, ঠাকুর 2 মাস পর জিজ্ঞাসা করছেন সেই কুকুরের বাচ্চাটার কি হলো? বলো আগে ঠাকুর সে অনেক কিছু শিখেছে, সে অনেক কিছু শিখেছে, আয় বললে আসে, বস বললে বসে, এখনো সে আমার সঙ্গে এসে। বলো কই আপনার সঙ্গে তো নেই? বলো ওই বেড়ার ফাঁকে ওইদিকে বসে আছে, ওখানে আমি বসে থাকতে বলেছি, তারপরে যখন আমি স্কুল যাব আপনাকে প্রণাম করে তখন আমার সাথে সাথে ও যাবে। বলো ডাকুন তো পঞ্চানন্দা। পঞ্চানন্দা তার নাম নিয়ে ডাকাতে সে ছুটতে ছুটতে এলো, তাকে তিনি বললেন বস। তখন ঠাকুর বললেন যে আপনি তো ম্যাজিক করেছেন পঞ্চানন্দা, হ্যাঁ আপনি তো ম্যাজিক করেছেন পঞ্চানন্দা। ওই ওই যে আরো ওর ভাই বোনেরা যে ওই যে দূরে বসে আছে তাদেরকে একটু ডাকুন না পঞ্চানন্দা। যখন পঞ্চানন্দা ওদেরকে যখন ডাকলেন, ওরা লেজ গুটিয়ে সব পালিয়ে গেল। ঠাকুর বললেন আপনি একে ডাকলেন, সুরসুর করে চলে এলো, ওদের ভাই বোনদের ডাকলেন, ওরা ভয়ে পালিয়ে গেল, এটা কি করে হয়? ঠাকুর এই 2 মাস ধরে তাকে আমি ট্রেনিং দিয়েছি, তাকে আমি খুব ভালোবেসেছি, তো আমার ভালোবাসার জন্য তার এই গুণগুলো তার মধ্যে ক্রিয়েট হয়ে গেছে, আমার প্রতিটি কথাকে সে বুঝতে পারে। ঠাকুর বলেন আমি তো তাই কই পঞ্চানন্দা, আমি তো তাই কই, ভালোবাসা দিয়েই তো মেরিটকে ক্রিয়েট করা যেতে পারে। একটা ছোট কুকুরের বাচ্চাকে ভালোবেসে আপনি যদি তার মধ্যে এত সুন্দর মেরিট ক্রিয়েট করতে পারেন, তাহলে বুঝুন যারা আপনার ছাত্র ছাত্রী তাদেরকে ভালোবেসে কি আপনি তাদের মেরিট ক্রিয়েট করতে পারেন না? শ্রদ্ধেয় পঞ্চানন্দা ঠাকুরকে প্রণাম করলেন, কার পাল্লায় আমি পড়েছি, কার পাল্লায় আমি পড়েছি, এনার শ্রীমুখ দিয়ে যা বেরোয় তাইনি করিয়ে ছাড়েন, যায়নি বলেন তা করিয়ে ছাড়েন, নিজেও করেন অন্যকে দিয়েও করান।
একদিন সেই পঞ্চানন্দার তো বিরাট বড় বক্তা ছিলেন, বিরাট বড় তার্কিক ছিলেন, বিরাট বড় লেখক ছিলেন, সংস্কৃতের বিরাট বড় বিদ্বান ছিলেন, ডবল এনেছিলেন, কত কিছু তার ডিগ্রি। হ্যাঁ, একদিন পঞ্চানন্দার অতুল বোসদার মধ্যে কথা কাটাকাটি হয়েছে। আর কথা কাটাকাটির সময় হঠাৎ পঞ্চানন্দা রেগে গিয়ে বলছেন, জানেন আমি কে? আমি পঞ্চানন সরকার, আমি পঞ্চানন সরকার। তখন সত্যি কথা, পঞ্চানন সরকার হলে কি হবে? আপনি কোন পঞ্চানন মশাই? আমি দশাননকে পর্যন্ত কেয়ার করি না, আর আপনি তো শুধু পঞ্চানন। আমি দশাননকে পর্যন্ত কেয়ার করি না, আর আপনি শুধু পঞ্চানন। পঞ্চানন্দা একদম রাগে কিরকির করছেন, একদম কাঁপছেন রাগে, মুখ চোখ একদম লাল হয়েছে। ঠাকুরকে গিয়ে বলেছেন, ঠাকুর বললেন কি হলো? বললো, জানেন ঠাকুর, অতুল বোসদা আমাকে এইভাবে বলেছে যে আপনি কোথাকার পঞ্চানন? আমি তো দশাননকেও কেয়ার করি না, আপনি কি পঞ্চাননকে কেয়ার করবো? ঠাকুর বলেছেন, সে কি মিথ্যা কথা বলেছিল? দেখেন, একটা মানুষ এত রেগে আছে, আর ঠাকুর বলছেন সে কি ভুল কথা কয়েছে নাকি? আর পঞ্চানন্দা কি করবে? যাই হোক, পঞ্চানন্দা তো কমপ্লেন করতে গেছিলেন, তককে আছেন যে একটু ভুল ভ্রান্তি হোক অতুল বোসদার, তবে খপ করে ধরবো, একটু ভুল ভ্রান্তি হোক খপ করে ধরবো। সেই চান্স পেয়েছেন পঞ্চানন্দা, ধরতে পড়েছেন অতুল বোসদার মধ্যে একটু খামতি আছে, কিছু করেছেন যাতে ওনাকে ধরা যেতে পারে। হন হন করে পঞ্চানন্দা যাচ্ছেন অতুল বোসদার বাড়িতে। একজন খবর দিলেন ঠাকুরকে, ঠাকুর পঞ্চানন্দা হন করে যাচ্ছেন। ঠাকুর বললেন, তাই নাকি? কোনো মানুষ যদি খুব রেগে যায় সে কিন্তু নর্মাল হিসাবে চলে না, হন করে চলে, খুব স্পিডে তখন চলে। ঠাকুর গেছেন, গিয়ে পঞ্চানন্দাকে বলছেন, কোথায় যাচ্ছেন পঞ্চানন্দা? পঞ্চানন্দা বলছে, ঠাকুর জব্দ করতে যাচ্ছি, অতুল বোসকে আমি জব্দ করতে যাচ্ছি। ঠাকুর বললেন, আসুন, ঘুরুন, আমার সাথে আসুন। নিয়ে গিয়ে বললেন, আচ্ছা পঞ্চানন্দা, জব্দ কথাটার মানে কি? জব্দ কথাটার মানে কি? পঞ্চানন্দা আকাশ থেকে পড়েছেন, জব্দ কথাটার মানে কি বলবেন, বলতে পারছেন না। তখন ঠাকুর বলছেন, যে শব্দটার আপনি মানে জানেন না, সেটা, যে জিনিসটার আপনি মানে জানেন না, সেটা আপনি করতে যাচ্ছেন কি করে? যে আপনি মানেই জানেন না, অর্থই জানেন না, মিনিং জানেন না, সেটা করতে যাচ্ছেন কেন? তখন সদ্য পঞ্চানন্দা বলে, আগে আপনি বলে দিন জব্দ করার মানে কি হয়, জব্দ মানে কি হয়? ঠাকুর বললেন, সময় আসুন। একদিন ভোরবেলা প্রায় 9টা-10টা বাজে, পাবনা হিমায়তপুরের কথা, একজন দাদা এসেছেন, কাঁদতে এসেছেন। ঠাকুরকে বলছেন, ঠাকুরের পা জড়িয়ে ধরেছে, সে ঠাকুরের পা জড়িয়ে ধরেছে, বলছে, ঠাকুর আমার ছেলের খুব অবস্থা খারাপ, আমার ছেলের খুব অবস্থা খারাপ, যায় অবস্থা, পাতলা পায়খানা হয়েছে আর জ্বর হয়েছে। ঠাকুর তখন তাকে গালিয়ে যাচ্ছেন, এমন কটু কথা তাকে বলছেন। আর যত ঠাকুর তাকে গালাগালি দিচ্ছেন, ততই সে ঠাকুরের পা জড়িয়ে ধরছে, শক্ত করে পা জড়িয়ে ধরছেন। ঠাকুর বলছেন ভবানীদাকেও, যে ভবানী, এক্ষুনি তুমি টাকা পয়সার ব্যবস্থা করো, গাড়ির ব্যবস্থা করো, পাঠাও, ওখানে যে হসপিটাল আছে, ডিস্ট্রিক্ট হসপিটাল পাবনায়, সেখানে ওর ছেলেকে অ্যাডমিশন করাও, যে করেই হোক এইসব করতে হবে, টাকা পয়সা নিয়ে ব্যবস্থা করো এগুলো। আর ওই লোকটা বলছে, ঠাকুর আপনি আরো গালান, আমাকে আরো গালান, আপনার এই গালাগালি আমার খুব ভালো লাগছে, খুব মিষ্টি লাগছে, আপনি খুব গালান। পাশে পঞ্চানন্দা দাঁড়িয়ে দেখছিলেন। পঞ্চানন্দাকে ঠাকুর বললেন, এইবারে জব্দ করার মানে বুঝলেন? এবারে জব্দ কথাটার মানে বুঝলেন? পঞ্চানন্দা মাথা নাড়াচ্ছেন, আগে ঠাকুর বুঝলাম। সে দেখছে যে ঠাকুর অত গালাচ্ছেন তাকে, আর সেই লোকটা বলছে আরো গালাগালি দিন, আর পা জড়িয়ে ধরেছে সে। এইভাবে ঠাকুর, পরে সেই লোকটা বলল, জানেন আমি এমন একটা লোক, ঠাকুর যে কথাগুলো বলেছে তার থেকে অল্প একটু কথাও যদি কেউ আমাকে বলতো, আমি এত রাগী লোক,
আমি তার গলা উড়িয়ে দিতাম, কিন্তু ঠাকুর এমন ভাবে বললেন মনে হলো এটা আমার সৌভাগ্য। যাই হোক, শ্রদ্ধেয় কেষ্টদাকে ঠাকুর একদিন বলছেন, আপনি যাজন করেন? বলে হ্যাঁ, আগে যাজন তো করি। বাড়িতে করেন? বাড়িতে যাজন করেন? বলে বাড়িতে কেন করব ঠাকুর, আমরা তো আশ্রমেই থাকি, যার যা কিছু জিজ্ঞাসা করার সে তো আপনার কাছে ছুটে চলে আসে, আপনার কাছে ছুটে চলে আসে সমস্ত প্রশ্ন। ঠাকুর বলেন না না, আপনাকে বাড়িতে যাজন করতে হবে, আপনাকে বাড়িতে যাজন করতে হবে। 3-4 বার বলার পর শ্রদ্ধেয় কেষ্টদা একটু সিরিয়াস হলেন, নিজের ছেলে পণ্ডিতদাকেও বললেন যে বাড়িতেও যাজন করতে হবে। কিন্তু ঠাকুরকে বললেন যে বাড়িতে অনেক সময় লোক থাকে না, কাকে যাজন করব? ঠাকুর বললেন দেওয়ালের দিকে তাকিয়ে যাজন করবেন, আপনি দেওয়ালের দিকে তাকিয়ে যাজন করবেন। বলে দেওয়ালের দিকে তাকিয়ে? তখন শ্রদ্ধেয় পণ্ডিতদা বাবাকে জিজ্ঞেস করছেন ঠাকুর বললেন কেন যে দেওয়ালের দিকে তাকিয়ে যাজন করতে? তখন শ্রদ্ধেয় কেষ্টদা বলছেন আমি তো বিজ্ঞানের ছাত্র, হ্যাঁ, এমএসসি ফিজিক্স গোল্ড মেডালিস্ট, হ্যাঁ, তিনি ছিলেন সেই সময়কার ডক্টর সিভি রমনের আন্ডারে রিসার্চও করেছিলেন কিছুদিন। তো এই এই প্লাস্টারের মধ্যে বালি থাকে, বালির মধ্যে থাকে সিলিকা, আর এই সিলিকা দিয়ে এই সোলার ইয়েগুলো মডিউল গুলো তৈরি হয়, পিভি মডিউল তৈরি হয়, সে সূর্যের আলোকে ভোল্টেজে কনভার্ট করে দেয়। তো আমরা সেই বাড়ির দেওয়ালের সামনে দাঁড়িয়ে যা বলি, ওই সিলিকা গুলো আমাদের কথার যেটা পজিটিভিটি সেটাকে ধরে রাখে, তাদের মধ্যে সেই ধরে রাখার ক্ষমতা আছে। সেখানে যত আমরা নাম করি তত ওই জিনিসগুলো চার্জ হতে থাকে, তার একটা ওয়েভ বেরোয়, একটা ফ্রিকোয়েন্সিতে ওটা বেরোয়। কোনো বদ মতলব দিয়ে একটা মানুষ যদি ঘরে ঢোকে, আর আমি যদি ঠিক মতো নাম ধ্যান করে আছি, দেওয়ালের সামনে দাঁড়িয়েও যদি যাজন করে আছি, তার মনের মধ্যে একটা চেঞ্জ আসবে, সে ওই জিনিসগুলো করতেই পারবে না। এসে বলে আচ্ছা দাদা আজ আমি আসি, আর পরে কথা হবে, বলে সে চলে যাবে। এই কথাটা আমার পবিত্র পাঞ্জা হলো, তখন আমার বয়স মাত্র 32 বছর। বর্তমান আচার্য দেব বললেন কালকে মানুষরা আসবেন, দেওঘরে গেছিলাম প্রণাম করতে 94 এর সেপ্টেম্বরে, আজ থেকে 31-32 বছর আগে। তিনি বললেন একটু পরিষ্কার ধুতি টুতি পরে চান টান করে আসবেন, না খেয়ে আসবেন, বাবার কাছে চলে যাবেন। আমি বুঝতে পেরেছি কিছু একটা মতলব আছে এর মধ্যে। 85-এ আমার সস্তনী হয়েছে, সস্তনী নেওয়ার দিন মা অনেক না না করেছিলেন, বাবাও অনেক না না করেছিলেন, কিন্তু আমি বলেছিলাম না, ঋত্বিকদা যখন বলছেন সস্তনী নেওয়ার জন্য আমি সস্তনী নেবই। তখন ইঞ্জিনিয়ারিং পাস করেছি আমি, মাত্র 24 বছর বয়স। মা বললো কোথায় কোথায় চাকরি করতে যাবে, কোন হোস্টেলে থাকবে, কোথায় থাকবে, সস্তনীর নিয়ম কি করে পালন করবে? আমি বললাম না, নিলে আজকেই নেব। মা শেষ প্রচেষ্টা করলেন, আমি আমার ছেলের আজকে ইলিশ মাছ রান্না করেছি দাদা, আজকে আমি নিজের হাতে ছেলেকে ইলিশ মাছ খাওয়াবো, তাহলে কাল আপনি সস্তনী দেবেন। তখন ঋত্বিকদা আমার মুখের দিকে তাকিয়ে দেখছেন যে মা বলছেন, তখন মাকে আমি হাত জোর করে বললাম শ্রদ্ধেয় ঋত্বিকদা এত দূর থেকে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্রিকালচার ডিপার্টমেন্ট, আমাদের মতো সাধারণ লোকের বাড়িতে তিনি আসতেন, এত বড় পোস্টের তিনি আসতেন, সহজ সরল লোক, ভাগলপুরে। তিনি বললেন, তখন আমি বললাম না, নিলে মা আজকেই নেব। তো সেদিন আমি সস্তনী নিলাম। 85-এ 94-এ পূজ্যপাদ বর্তমান আচার্য দেব আমাকে ডেকে বললেন, আমি বললাম আগে দাদা পারবো না, আমার মধ্যে এই ক্ষমতা নেই, আমাকে দয়া করুন। না না মানুষ, আপনি কি পারবেন না পারবেন সেটা আমি জানি। যাই হোক, যখন পবিত্র পাঞ্জা হলো, সভাপতি ঋত্বিকের পবিত্র পাঞ্জা হলো, তখন আমি আবার আচার্য দেবকে বললাম আপনি যদি আমাকে একটা উপদেশ দেন জীবনে কি করে চলবো। তখন বললেন মানুষদা, ঠাকুরের সব কথা বইয়ের মধ্যে বলা আছে, কুশল কৌশলী চলনে চলবেন, বইগুলো পড়বেন, সবার সাথে ভালো ব্যবহার করবেন, যজন যজন ইষ্টবিধি ভালো করে চলবেন, লোককেও সেই প্রেরণা দেবেন। কারণ আগে আমি বাচ্চা বয়সে দেখেছি অনেক বড় বড় ঋত্বিকদা আমাদের বাড়িতে আসতেন, তারা কত ভালো কীর্তন করতেন, কত ভালো হারমোনিয়াম বাজিয়ে তারা গান করতেন। আমি কীর্তনও জানি না, গানও গাইতে জানি না, ঠাকুরের কথাও বলতে জানি না। তখন বর্তমান আচার্যদেব হেসে বললেন, মানসদা আপনাকে কীর্তনও শিখতে হবে না, গানও শিখতে হবে না, আপনার মুখের কথাই গান হবে। দেখবেন হাজার হাজার লোক আপনাকে ঘিরে ধরেছে, আপনি ঠাকুরের কথা বলবেন, আপনি ঠাকুরের কথা। এই কথাটা তিনি শ্রীমুখ দিয়ে বলেছিলেন। ওই ফিলন্থ্রপির ঢুকতেই ডান দিকে যে একটা দোকান মতো আছে, বেঞ্চ মতো রাখা থাকতো, এখনো থাকে, সেখানেই তিনি বসেছিলেন। তিনি এই কথাটা বললেন, আমার চোখে জল এলো। তিনি আশীর্বাদ দিলেন,
তারপর যখন বেরোলাম তখন একজন বুড়ো বয়সের ফর্সা মতো ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। আমি তাকে জয়গুরু করলাম, যে তাকে দেখেই আমার খুব ভালো লাগলো। পরে শুনলাম তিনি, তার নাম শ্রদ্ধেয় ননীলাল চক্রবর্তী দা। তাকে বললাম, আগে আজ আমার পবিত্র পাঞ্জা হয়েছে, আপনি যদি দয়া করে একটু চলুন, আপনাকে একটু চা বিস্কুট খাওয়ানোর খুব ইচ্ছা আছে। তখন উনি আমার সাথে গেলেন, বেঞ্চে বসলেন, তারপরে আমাকে বললেন, দেখো ভাই, তোমার তো বয়স কম, 30-32 বছর বয়স, ঠাকুরের খুব নাম করবে, রাস্তা দিয়ে যখন যাবে তখনও নাম করবে, গাছের পাশ দিয়ে যাবে তখনও নাম করবে। এমন আগে গাছের পাশ দিয়ে নাম করলে কি হয়? বলে গাছ মানে কাঠ, তুমি যখন নাম করবে নামের ভাইব্রেশন কিন্তু ওই কাঠের মধ্যে চলে যাবে, ঢুকে যাবে। আর যখন তারা সেই ভাইব্রেশনটাকে এমিট করবে, যেই মানুষ ওই গাছের পাশ দিয়ে যাবে তাদের মধ্যে কিন্তু ওই ভাইব্রেশনটা ঢুকবে, তাদের মধ্যেও জীবনে সুন্দর করে চলার একটা আবেগ সৃষ্টি হবে। তাই সবসময় নামময় হয়ে চলবে। আসুন আচার্যদেব আজ পূজনীয় অবিনবাবু যেইভাবে আমাদেরকে ডিপি ওয়ার্ক করার কথা বলছেন, এটা দিয়েই আমাদের জীবনে মঙ্গল। আমরা তার কথা মতো চলে জীবনে সুখী হই, আনন্দ পাই। খুব ভালো লাগলো, শ্রদ্ধেয়া মা আমাকে একটা চান্স দিয়েছিলেন বলার জন্য। আপনারা প্রায় 100 মতন লোক অনলাইনে জুড়েছেন, সবার মঙ্গল কাম। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আজকে এই সৎসঙ্গে লোকেরা, আমার গুরু ভাইরা, আমার শ্রদ্ধেয় গুরু ভাইরা, শ্রদ্ধেয় কুনার স্যার আছেন, যিনি ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স ধানবাদের প্রফেসর ছিলেন, সহপ্রতিনিধিক কলকাতায় আছেন, প্রায় 80 ইয়ার্স এর কাছাকাছি। শ্রদ্ধেয় কার্তিক মন্ডলরা আছেন বাঁকুড়া থেকে, বিলাসপুর থেকে লোকেরা আছে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ থেকে আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, বম্বে থেকে আছে লোকেরা, গুজরাট থেকে আছে, অনেক বিভিন্ন জায়গা, সাউথের অনেক জায়গা থেকে লোকজন আছে, হতে পারে বিদেশেরও 1-2 জন থাকতে পারেন। সবার উদ্দেশ্যে আমি জয়গুরু আর প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে সবাই আনন্দে থাকুন, মঙ্গলে থাকুন। জয়গুরু।